কেউ একটা অনলাইন পেমেন্ট করেছে তার অ্যাকাউন্ট ব্লক। এই অ্যাকাউন্টটা খুলতে গেলে দ্যাট মাচ অফ ব্রাইব ইজ আস্কড, যে এটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল প্রবলেম। গভর্নমেন্ট শুড সিরিয়াসলি লুক ইনটু ইট। আমরা তো টেরোরিজম সম্বন্ধে শুনেছি, সাইবার টেরোরিজমটা কি? তো ছোট কাজের মাধ্যমে যদি বড় ক্ষতি করা হয়, 1 মিনিটের জন্য সবকটা ট্রাফিক সিগন্যাল যদি গ্রিন হয়ে যায় কি হবে? তো কোনো সময় ইলেকট্রিসিটি গ্রিডে এফেক্ট করা হলো, একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপরে এফেক্ট করা হলো, দিস অল কামস উইদিন দি পারভিউ অফ সাইবার টেররিজম। ব্যাংক থেকে একটা ফোন নাম্বার দেওয়া হয়, মানে রেসপেক্টিভ ইনভেস্টিগেটিং অফিসারের, তাকে আপনি মরে গেলেও ফোনে পাবেন। যেটা আমার ভুলের কারণে সেটা আমার বিনা অনুমতিতে সেই পয়সাটা চলে যায়। সেক্ষেত্রে আমাদের প্রথম করণীয় যেটা, সেটা হচ্ছে উই হ্যাভ টু কল 1930। আমার এটা ভাবলে হবে না যে আমি 1930 করে দিলাম মানে পুলিশের কাছে আমার এফআইআর লঞ্চড হয়ে না। 1930 ইজ বেসিক্যালি আ ওয়ার রুম। 78 পয়সা হোল্ড হয়েছে, তার জন্য অ্যাকাউন্ট ব্লক হয়েছে, এবং সেটা হচ্ছে গুজরাট। এবারে সেই ভদ্রলোক থাকেন কলকাতায়, একজন গরিব ব্যবসায়ী, তাকে 78 পয়সা মেটানোর জন্য গুজরাট যেতে হয়। এনি টিপস টু দ্য ইয়াংস্টার্স তুমি যদি দিতে চাও তোমার কাছ থেকে? মোবাইলটাকে কম ব্যবহার করলেই ভালো। ডিজিটাল দুনিয়ায় এত থাকার কোনো দরকার নেই। ফিরে এলাম প্রম্পট উইথ পারমিতে আরেকটা নতুন এপিসোডে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের নতুন অতিথি এবং যাকে আমরা বলি সাইবার গুরু, রাজশ্রী রয় চৌধুরী। রাজশ্রী ইজ আ ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ সাইবার গুরু, এবং রাজশ্রী থেকে জানবো উনি কি করছেন এখন। এবং আমরা জানি রাজশ্রী অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট, আর রাজশ্রী অনেক কিছু করেন এছাড়া। রাজশ্রী, ওয়েলকাম টু প্রম্পট উইথ পারমিতে। কেমন আছো? খুব ভালো আছি। তো আদার দ্যান দিস আর কি করো তুমি, মানে তোমার কোম্পানি সম্বন্ধে একটু শুনবো বিফোর উই স্টার্ট অফ। আমাদের সাইবার গুরু বেসিক্যালি দুটো ফাংশন। একটা হচ্ছে সেন্সিটাইজেশন, মানে যেসব মানুষ, ইনফ্যাক্ট প্রত্যেকেই ভালো রাখবে, তো সবাইকে এটা শেখানো যে হাউ টু বি সেফ ফ্রম দি সাইবার ক্রাইমস। ফলে সেটা সেন্সিটাইজেশন প্রোগ্রামস, ট্রেনিং প্রোগ্রামস, এগুলোর মাধ্যমে শেখানো। আর 2 নম্বর হচ্ছে কেউ যদি এফেক্টেড হয় বাই এনি চান্স, যে তিনি অসতর্কতার কারণে বা অন্য যে কোনো কারণে তিনি কোনো একটা সাইবার ক্রাইমে এফেক্টেড হলেন, তখন উই প্রোভাইড কনসালটেশন বা লিগাল কনসালটেশন। ওকে, লিগ্যাল যে কনসালটেশন। কিভাবে তিনি ব্যাপারটা থেকে বেরোবেন। এবং এখন একটা খুব বড় সমস্যা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাকাউন্ট ব্লকেজ, একটা আচ্ছা। খুব বড় প্রবলেম। রাইট, যে হয়তো দেখা গেল কেউ একটা অনলাইন ট্রানজাকশন করলেন, সেই ট্রানজাকশনটা আমি একটু বিক্রেতা, আমি কিছু একটা জিনিস বিক্রি করলাম এবং তার এগেইনস্ট একটা অনলাইন পেমেন্ট নিলাম। 2 দিন বাদে দেখা গেল আমার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেল বিকজ অফ দ্যাট ট্রানজাকশন। আমি তার মানে কুল কিনারা পাচ্ছি না যে কিভাবে সেটার থেকে বেরোবো। তো দিস আর দ্য বেসিক প্রবলেমস রাইট নাও উই আর ফেসিং। তো এরকম অনেক ধরনের ইস্যু যেগুলো সাইবার রিলেটেড ইস্যুস, সেগুলোতে আমরা লিগাল কনসালটেশন দিয়ে থাকি। আর তার সাথে সেন্সিটাইজেশন, যে মানুষকে সজাগ সচেতন করা যাতে তারা কোনোভাবে সাইবার ক্রাইমে এফেক্টেড না হয়। এটাই হচ্ছে দুটো মেন কাজ। বাহ, ফ্যান্টাস্টিক। আমার মনে হয় খুব ভালো কাজ। আমরা সাইবার ল সম্বন্ধে জানি, শুনি, এটা কিভাবে তুমি এক্সপ্লেইন করবে বা আমাদের বোঝাবে? দেখো, সাইবার ল তো হচ্ছে একটা সেট অফ রুল যেটা কোনো একটা বিষয়কে গাইড করে। কিন্তু আমরা যদি সাইবার কথাটার মানে বুঝি, যে সাইবার কাকে বলে, এনিথিং উইচ ইজ রিলেটিং টু কম্পিউটার, ইন্টারনেট আর নেটওয়ার্ক, এই 3টে জিনিসকে কভার আপ করে যে দুনিয়াটা, সেই দুনিয়াটাকে গাইড করছে যে সেট অফ রুল, সেটাকে আমরা বলবো সাইবার ল। ওকে। সেই দুনিয়ায় যা যা ক্রাইমস হচ্ছে সেটাকে আমরা বলবো সাইবার ক্রাইমস। ওকে। তো সাইবার বিষয়টা হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট এবং নেটওয়ার্ক, এই 3টে জিনিসকে কভার আপ করে যেটা হয় সেটাই সাইবার। ওকে, ওয়েল ডিফাইন্ড। আইটি অ্যাক্ট 2000, এইটা আমরা অনেক শুনি, এটা সম্বন্ধে যদি একটু বলো। আইটি অ্যাক্ট 2000 ইজ আ ভেরি বেসিক ল, যেটা আমাদের ভারতবর্ষে আমরা যেটাকে সাইবার ল বলে পরিচিত। এই সাইবার লটা তো আর সাইবার ল নাম নয়, তার একটা স্পেসিফিক মানে লিগ্যাল নেম আছে। সেই লিগ্যাল নেমটা হচ্ছে আইটি অ্যাক্ট, মানে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অফ 2000। এই আইনটা ভারতবর্ষে প্রথম আসে অ্যাজ সাইবার ল। এছাড়া অনেক সেট অফ গাইডলাইন্স, রুলস
এবং প্রত্যেকটা ল এর সঙ্গে একটা রুল থাকে, রাইট। আইটি রুলস থাকে, আইটি রুলস এবং অনেক রুলস আছে। তো তার মধ্যে বেশ কিছু যেমন ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড, রাইট। সেটাও কিন্তু আইটি অ্যাক্টের একটা রুল। রাইট। ফলে শুধুমাত্র আইটি অ্যাক্ট নয়, কিছু রুলস আছে, তার সাথে বেশ কিছু গাইডলাইন্স আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনেক গাইডলাইন রয়েছে। যখনই আমরা কোনো একটা মামলায় যাই সুপ্রিম কোর্টে, রাইট। তখন সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা, দ্যাট বিকামস দ্য ল অফ দ্য ল্যান্ড। রাইট। ফলে সেটাকে আমরা বলি প্রেসিডেন্টস। ফলে এই প্রেসিডেন্টস গুলো রয়েছে সাইবার সংক্রান্ত। ফলে ইটস এ মানে অন আ গ্রেটার অ্যাসপেক্ট, শুধুমাত্র আইটি অ্যাক্ট ইজ নট দ্য অনলি গাইডিং ফ্যাক্টর, দ্যাট ইজ এ ভেরি বেসিক্স অফ ইট। তার সঙ্গে মানে ল হচ্ছে একটা গাড়ির মতো, রুল হচ্ছে ওই গাড়ির চাকা। রাইট। রাইট। আর আমাদের যা যা গাইডলাইন্স এবং সেট প্রিন্সিপালস বা যেগুলো সুপ্রিম কোর্টের যে জাজমেন্টস গুলো, সেগুলো হচ্ছে পেট্রোল ভরার মতো, যেগুলো দিয়ে গাড়িটা চলবে। সো দ্য থিং ইজ লাইক দ্যাট, যে এইভাবে কাজটা হয়। Well explained. What are the different types of cyber crimes? আমরা তো সাইবার ক্রাইম শুনি, দেখি, বাট ডিফারেন্ট টাইপ অফ সাইবার ক্রাইমস কি? সাইবার ক্রাইমসের ধরন বলতে আমরা ব্যাপারটাকে বেসিক তিনটে ক্যাটেগরিতে ডিভাইড করতে পারি। আচ্ছা। One is a crime against a person, another is a crime against some property. এখানে প্রপার্টি মানে কিন্তু জমি বাড়ি নয়, আচ্ছা। এখানে প্রপার্টি মানে হচ্ছে কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে প্রপার্টি। আর থার্ড আরেকটা যেটা হতে পারে, সেটা হচ্ছে ক্রাইম এগেনস্ট আ স্টেট বা নেশন। ওকে। ওকে। তাহলে যদি আমরা খুব ব্রডলি ডিসকাস করি, তাহলে এইভাবে আমরা ব্যাপারটাকে ভাগ করতে পারি। এবার যদি আমরা আরেকটু ন্যারোয়ার কনসেপ্টে আসি, যে আমাদের কত রকমের সাইবার ক্রাইম হচ্ছে বা সাইবার ক্রাইমে কি কি জিনিস অ্যাফেক্টেড হচ্ছে, এইভাবে যদি ব্যাপারটাকে ডিফাইন করি, তাহলে আমরা মেনলি দেখবো যে আমাদের যে কোনো একটা সাইবার ক্রাইম, উই জাস্ট পিক এনি ওয়ান ফ্রম দ্য মার্কেট, সেখান থেকে আমরা বেসিক্যালি তিনটে জিনিসে অ্যাফেক্টেড হয়। তো প্রথম যে জিনিসটা অ্যাফেক্টেড হয়, দ্যাট ইজ আওয়ার ডেটা, আমাদের তথ্য। ফলে তথ্য হচ্ছে সবচেয়ে প্রাইমারি অ্যাসপেক্ট, যেটা উই হ্যাভ টু বি, মানে আমাদেরকে প্রোটেক্ট করাটা খুব দরকার। একদম। সেকেন্ড যেটা অ্যাফেক্টেড হয় বিকজ অফ দিস ডেটা অ্যাফেকশন, সেটা হচ্ছে অর্থ বা আমাদের ফাইন্যান্স। আর থার্ড যেটা অ্যাফেক্টেড হয়, সেটা ওই ডেটার কারণেই হয়, সেটা হচ্ছে আমাদের সম্মান বা ডিগনিটি। তাহলে আমরা যদি সাইবার ক্রাইমকে ডিফাইন করি ইন দিস ওয়ে, যে ক্রাইম এগেনস্ট আ পার্সন, ক্রাইম এগেনস্ট আ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্রাইম এগেনস্ট আ স্টেট, তারপরেও আমাদের এই ডেফিনিশনটা থাকে যে একটা যে কোনো একটা ক্রাইমে আমার ডেটা যাচ্ছে, মানে তথ্য যাচ্ছে, অর্থ যাচ্ছে এবং সম্মান যাচ্ছে। মানে এরপরে আমরা যদি এরকম ডেফিনিশন করতে, মানে এরকম ডিফাইন করি, যে ওই ফিশিং ক্রাইমস, সেটা এক ধরনের ক্রাইম হয়, হ্যাকিং এক ধরনের ক্রাইম, হ্যাঁ, তারপরে হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইমস এক ধরনের, এক্সটর্শন বা সেক্সটর্শন যেটাকে আমরা বলি, সেটা এক ধরনের ক্রাইম হলো, সেটাতে অর্থ এবং সম্মান দুটোই হানি হচ্ছে। এগুলো হচ্ছে, দিজ আর নট ক্যাটেগরিজ অফ ক্রাইমস, দিজ আর বেসিক্যালি দ্য মোডাস অপারেন্ডিস অফ ক্রাইমস। কিন্তু আমরা যদি ব্রড ক্যাটেগরাইজেশন বলি, তাহলে প্রথম যেটা বললাম সেটা ক্রাইম এগেনস্ট আ পারসন, ইনফ্রাস্ট্রাকচার এন্ড নেশন। আমার ধরো সাইবার ক্রাইম আমার সাথে হলো, where and how I can report? প্রথম ব্যাপার হচ্ছে যে আমার সাথে কি ক্রাইম হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা। যদি আমার সাথে ফাইন্যান্সিয়াল ক্রাইম হয়, যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু পয়সা ছিল যেটা চলে গেল, সেটা আমার অজান্তে বা জ্ঞানত, যেটা আমার ভুলের কারণে, সেটা আমার বিনা অনুমতিতে সেই পয়সাটা চলে গেল, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম করণীয় যেটা, সেটা হচ্ছে উই হ্যাভ টু কল 1930। এটা আমি দর্শকদেরকেও বলে দেবো যে 1930 ইজ দ্য অনলি নাম্বার দ্যাট উই হ্যাভ, যেটা হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল।
তার হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে আপনারা যে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে যদি কল করেন, তাহলে ইমিডিয়েটলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রানজাকশন গুলো হলো সেই ট্রানজাকশন আইডি গুলোকে রাখুন। ওই ট্রানজাকশন আইডি গুলোকে দিয়ে উই হ্যাভ টু ফাইল দ্য কমপ্লেন। রাইট। যখনই 1930 তে কল করা হবে, somebody will pick up the call এবং ইমিডিয়েটলি তিনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ফর্ম পাঠাবেন। দ্যাট ফর্ম ইজ টু বি ফিল্ড আপ অ্যান্ড সাবমিটেড ইন দ্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে। তখন সেখান থেকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আমাদেরকে প্রোভাইড করা হবে। বেসিক্যালি এটা সিআইডি, যে কোনো স্টেটের সিআইডি, তার উপরেই দায়িত্ব থাকে এই 1930টাকে হ্যান্ডেল করা। ফলে আমরা যদি 1930তে ডায়াল করি, ইট উইল ল্যান্ড টু সাম সিআইডি অফিস ইন কলকাতা। যদি কলকাতায় অন্য স্টেট থেকে তাদের সিআইডি অফিসে ল্যান্ড করবে এবং ইটস আ কাইন্ড অফ আ কল সেন্টার যারা সিস্টেমের সামনে বসে আছেন। এবং এটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1930 ইজ নাইদার অ্যান এফআইআর নর আ জিডি। আচ্ছা। আমার এটা ভাবলে হবে না যে আমি 1930 করে দিলাম মানে পুলিশের কাছে আমার এফআইআর লঞ্চ হয়ে গেল, তা কিন্তু নয়। 1930 ইজ বেসিক্যালি আ ওয়ার রুম। ওকে। যে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে, আমি ইমিডিয়েটলি সেটাকে গভর্নমেন্টকে রিপোর্ট করলাম। নাও দে উইল কনভে দ্য এন্টায়ার ইনসিডেন্ট টু দ্য রেসপেক্টিভ পুলিশ স্টেশনস, যেটা আমি ডিক্লেয়ার করেছি আমার কমপ্লেনে যে আমি অমুক পুলিশ স্টেশনের আন্ডারে থাকি। সেটা যদি আমি ভুল ডিক্লেয়ার করি তাহলে কিন্তু ভুল পুলিশ স্টেশনের কাছে যাবে, তাই না? ফলে এটা প্রপারলি ডিক্লেয়ার করা ঠিকঠাক ভাবে দরকার। এবং এই 1930 যে কমপ্লেনটা, সেটা কিন্তু cybercrime.gov.in বলে যে সাইটটা রয়েছে, সেই সাইট থেকে অনলাইন করা যায়। আচ্ছা। কেউ একজন বাড়িতে বসে তিনি তার ল্যাপটপ ডেস্কটপ থেকেও এটা মোবাইল থেকেও তিনি করতে পারবেন, কিন্তু ইজিয়ার অপশন ইজ 1930। আর এটা গেল ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ইউ হ্যাভ টু ভিজিট লোকাল পুলিশ স্টেশন। লোকাল পুলিশ স্টেশনে গিয়ে ওই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেখিয়ে যে আমি কমপ্লেন ফাইল করেছি 1930-তে, নাও আই ওয়ান্ট টু রিপোর্ট দি ম্যাটার বিফোর দি পুলিশ। ওকে। তখন পুলিশ চাইলে সেটার উপরে জিডি করতে পারে, বা যদি কগনিজেবল অফেন্স হয় তাহলে এফআইআর ড্র করতে পারে। ওকে। সো ইট ইজ দ্য প্রেরোগেটিভ অফ পুলিশ যে পুলিশ কি করবে। রাইট। ফলে কোনো একটা কিছু রিপোর্টেড হলো, কিন্তু যদি আমরা কোনো কারণে শুধুমাত্র 1930 ফাইল করি এবং তার বেসিসে যদি আমার কোনো অ্যামাউন্ট পুট অন হোল্ড হয়, পুট অন হোল্ড মানে আমার টাকাটা চলে গেল আমার অ্যাকাউন্ট থেকে গিয়ে কোনো একটা ডেস্টিনেশন অ্যাকাউন্টে গেল। আমি যেহেতু 1930 কমপ্লেন করেছি, ওটা তো অটো কানেক্টেড উইথ অল দি ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনস এন্ড ব্যাংকস। একদম। ফলে ওটা অটোমেটিক্যালি ব্লকড হয়ে গেছে, ওই ট্রানজাকশন আইডি রিলেটেড যেহেতু, সেটা ব্লকড হয়ে গেল। যখনই ব্লকড হলো তখন আমার কাছে একটা মেসেজ আসবে যে সো অ্যান্ড সো অ্যামাউন্ট হ্যাজ বিন পুট অন হোল্ড। এই পুট অন হোল্ডের অ্যামাউন্টটা ফেরত করার জন্য আই ক্যান ফাইল কমপ্লেন বিফোর দি কোর্ট। ওকে। মানে ইটস নট আ কমপ্লেন, ইটস অ্যান অ্যাপ্লিকেশন যে আমার টাকাটা আটকানো হয়েছে, এটা আমাকে ফেরত করা হোক। রাইট। সেটা একটা অ্যাপ্লিকেশন করলে কোর্ট তখন পুলিশ রিপোর্ট চাইবেন, পুলিশ একটা রিপোর্ট দিয়ে বলবেন যে এই টাকা যদি ফেরত করা হয় আমার কোনো আপত্তি নেই। যিনি তদন্তকারী অফিসার তিনি বলবেন। ফলে সেই অর্ডারটা চলে গেল ব্যাংকের কাছে, ব্যাংক উইল রেমিট দ্যাট অ্যামাউন্ট টু ইয়োর অ্যাকাউন্ট, মানে টু দ্য ভিকটিমস অ্যাকাউন্ট। তো এইভাবে পুরো ব্যাপারটা আপাতত ভাবে চলছে আনটিল আনলেস দেয়ার ইজ আ ডিফারেন্ট সিচুয়েশন। এখানে কোনো প্রবলেমও আছে। প্রবলেম হচ্ছে যে সাপোজ আমি একজন ব্যবসায়ী, আমি একটা দোকান খুলে বসে আছি, আমি 5টা জিনিস বিক্রি করি। একজন ভদ্রলোক এলেন, তিনি আমার থেকে একটা জিনিস পারচেস করলেন। এবারে তিনি যে অনলাইন পেমেন্ট করছেন, এই অনলাইন পেমেন্টটা আমার নেওয়াটা দোষের নয় না, কিন্তু প্রবলেমটা হলো কি, যখন আমি অনলাইন পেমেন্টটা নিলাম আমি জানি না যে ওই টাকাটা কোনো ফ্রডের টাকা কিনা। উনি হয়তো কারোর থেকে ফ্রড করে বা ওনার আগের ট্রানজাকশন কোনোভাবে ফ্রড করে এই ট্রানজাকশনটা এসছে। নাও আই হ্যাভ বিন আ পার্ট অফ দ্য সেম ট্রানজাকশন। এর যেই ভিকটিম সে 1930 করে দিয়েছে, ন্যাচারালি আমার অ্যাকাউন্টটা যেই ওই ট্রানজাকশনটা হলো আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেল। নাও ইট ইজ মাই ডিউটি
it's a kind of a harassment till date. Now it is my duty to go to the police এবং প্রুফ করা যে আমি কোনোভাবে এই ক্রাইমটার সাথে কানেক্টেড নই। পুলিশ যদি এটাতে কনভিন্সড হন খুব ভালো, যদি এটাতে কনভিন্স না হন দেন আই হ্যাভ টু গো অ্যান্ড ফাইল এ কমপ্লেন বিফোর দি কোর্ট। আবার অ্যাপ্লিকেশন করা কোর্টে যে আমার অ্যাকাউন্টটাকে ডিফ্রিজ করা হয়। সো এটা কিন্তু একটা খুব না না, এটা অ্যাপ্লিকেশন। অ্যাপিল মানে কোনো একটা অর্ডার পাস হলো তার এগেইনস্টে যদি আমি যাই তখন ওটা অ্যাপিল হবে। এটা অ্যাপ্লিকেশন, এটা তো অ্যাপ্লিকেশন মানে ফার্স্ট অ্যাপ্লিকেশন। এটা একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন যে আমি তো জানতে পারছি না যে মানে হোয়াট ইজ দ্য মানি সোর্স, এবং এটা আমার পক্ষে জানা সম্ভব নয়। রাইট। আর এখন লোকে 1 টাকা 2 টাকা পারচেস করলেও সেটা অনলাইন পেমেন্ট করছে। ইভেন ফর 1 রুপি মাই অ্যাকাউন্ট ক্যান বি পুট অন হোল্ড। রাইট। সেটা হতে পারে। মানে আমি এমনও দেখেছি 78 পয়সা হোল্ড হয়েছে, তার জন্য অ্যাকাউন্ট ব্লক হয়েছে, এবং সেটা হচ্ছে গুজরাট থেকে। এবারে সেই ভদ্রলোক থাকেন কলকাতায়, একজন গরিব ব্যবসায়ী, তাকে 78 পয়সা মেটানোর জন্য গুজরাট যেতে হয়, এবং সেখানে ব্যাংক থেকে একটা ফোন নাম্বার দেওয়া হয় মানে রেসপেক্টিভ ইনভেস্টিগেটিং অফিসারের, তাকে আপনি মরে গেলেও ফোনে পাবেন, তিনি ফোন রিসিভ করবেন না। আর যদি ভুল করে কোনো সময় করে ফেলেন তাহলে বলবেন আপনাকে এখানে আসতে হবে। দ্যাট মাচ অফ হ্যারাসমেন্ট উই আর হ্যাভিং টিল ডেট, এবং অজস্র মানুষের এই হ্যারাসমেন্ট হচ্ছে। এর কি সুরাহা আমি জানি না, সরকার নিশ্চয়ই ভাবছেন এর সুরাহার ব্যাপারে, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। এক্স্যাক্টলি, আনসার্টেন। সাইবার সিকিউরিটি এন্ড সাইবার ল, এর ডিফারেন্সটা কি? সাইবার সিকিউরিটি ইজ মোর আ টেকনিক্যাল অ্যাসপেক্ট। আচ্ছা। যে আমি কিছু একটা সফটওয়্যার বানালাম, হার্ডওয়্যার বানালাম, এমন ভাবে বানালাম সেটা দিয়ে আমার কোনো একটা এনভায়রনমেন্টকে সিকিউর করা যায়। সাইবার ল ইজ বেসিক্যালি দ্য গাইডিং ফ্যাক্টর অফ দ্য এন্টায়ার এনভায়রনমেন্ট। মানে আমি একটা সেট অফ রুল করেছি, সেইটা দিয়ে আমার এন্টায়ার এনভায়রনমেন্টটা গাইডেড হচ্ছে। সো সাইবার সিকিউরিটি ইজ মোর আ টেকনিক্যাল। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলতে কি বোঝায়? ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বিষয়টা হচ্ছে আমি হয়তো একটা গল্প লিখলাম, রাইট, কিংবা একটা ছবি আঁকলাম, মানে সামথিং উইচ ইজ ভেরি মাচ ইন্ডিজিনাস, ওকে, সেইটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল রাইট। এবারে ইনফ্রিঞ্জমেন্ট অফ ইন্টেলেকচুয়াল রাইট বাই সাইবার মিনস, এটা কিন্তু অনেক সময় হয়। মানে হয়তো দেখা গেল যে আমি একটা সফটওয়্যার বানালাম, বা কেউ একজন কিছু একটা সফটওয়্যার বানালো, যে সফটওয়্যারটাতে অন্যান্য কোনো সফটওয়্যারের কম্পোনেন্ট অ্যাড করলো উইদাউট দ্যাট পারসনস নলেজ এন্ড পারমিশন, তখন সেখানে কপিরাইট ভায়োলেশন হতে পারে। বা আমি হয়তো অন্য কেউ একটা কবিতা লিখেছি, আমি সেই কবিতাটাকে কপি করে আমার ফেসবুকে পোস্ট করে দিলাম, দ্যাটস আ কপিরাইট ভায়োলেশন হলো। তো এই ধরনের, এবং তাকে আমি ক্রেডিট দিলাম না যিনি অ্যাকচুয়াল লেখক তাকে, তাহলে এই ধরনের বেশ অনেক ধরনের, এমনকি আমাদের কোনো লোগোর ক্ষেত্রেও কিন্তু ভায়োলেশন হয়। বা আমরা অনেক সময় এটা দেখতে পাই যে ফেসবুক একটা রিল পোস্ট করছি, তার সাথে একটা গান অ্যাটাচ করছি, পোস্ট করার আগে কিন্তু ওটা কপিরাইট স্ক্যানিং হয়, স্ক্যানিং হয়ে তারপর পোস্ট হবে। যদি এখানে কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে কিন্তু পোস্ট হবে, বা আমাকে নোটিফিকেশন দিয়ে দেবে। ডেটা প্রোটেকশন ল বলতে কি বোঝায়? ডেটা প্রোটেকশন ল, যেটা প্রথম আমরা যেটা বললাম যে ডেটা ইজ দ্য মোস্ট প্রাইমারি অ্যাসপেক্ট আমাদের এই মুহূর্তের সাইবার দুনিয়ায়, যে কারণে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে একটা ল পেয়েছিলাম, যে লটার নাম হচ্ছে জিডিপিআর। তো জিডিপিআর আমরা একটা খুব ভালো ল পেয়েছিলাম, কিন্তু ইন্ডিয়াতে ডেটা প্রোটেকশন রিলেটেড খুব লিমিটেড ল ছিল, উইচ ওয়াজ ভেরি মাচ ব্রডার ইন অ্যাসপেক্ট, খুব স্পেসিফাইড ছিল না, অ্যান্ড দ্যাট ওয়াজ সাম প্রভিশন অফ দি আইটি অ্যাক্ট। তারপরে, কারণ আইটি অ্যাক্টের বেশ কিছুটা অংশ ডেটা প্রোটেকশন নিয়ে কাজ করে, তারপরে আমরা কিছু স্পেশালাইজড ল এর জন্য ভাবলাম যে ডেটা প্রোটেকশন নিয়ে আমাদের কিছু স্পেশাল ল ভাবা উচিত। তখন ইন্ডিয়া অনেক ঝড়ঝাপটার পরে, আমি সেই ইতিহাসে যাচ্ছি না, অনেক ঝড়ঝাপটার পরে অনেক তৈরি হওয়া, সেটা ডিসকার্ড হওয়া, আবার তৈরি হওয়া, এইসব হতে হতে
এখন প্রেজেন্টলি ডিপিডিপি অ্যাক্ট এসছে আচ্ছা। এবং তার সঙ্গে ডিপিডিপি রুলও এসছে, হুম। মানে ওই গাড়ি এবং চাকা দুটোই তৈরি হয়ে গেছে। আচ্ছা। তো এই ডিপিডিপি অ্যাক্ট হচ্ছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট। মানে একটা হতে হবে ডিজিটাল, একটা হতে হবে পার্সোনাল ডেটা অ্যান্ড দ্য প্রোটেকশন অফ ইট। এই যে ডেটা প্রোটেকশনের বেসিক একটা গাইডলাইন তৈরি হলো ইন্ডিয়াতে, সেটাকে আমরা ডেটা প্রোটেকশন ল বলে বলছি। আমরা কোনো একটা মানে ইফ ইউ ক্যান অ্যারেঞ্জ, আমরা ডেটা প্রোটেকশন ল নিয়ে একটা আলাদা যদি এপিসোড করি, বিকজ দ্যাটস আ ভেরি হিউজ সাবজেক্ট। কিন্তু বেসিক্যালি যে ইস্যুটা সেটা হচ্ছে আমাদের ডিপিডিপি অ্যাক্ট অ্যান্ড রুল, সেটাই হচ্ছে ডেটা প্রোটেকশনের মূল বিষয়। তার মধ্যে অনেক রকমের বিষয় আছে, মানে হয়তো এই মুহূর্তে যেরকম আছে যে প্রাইভেসি অফিসার সেখানে অ্যাপয়েন্ট করতে হবে, ডেটা প্রোটেকশন অফিসার, কিছু ক্যাটেগরিজ আছে, তারপরে সিগনিফিকেন্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারিজ যাদেরকে বলা হয়, মানে যাদের 5 মিলিয়ন ওভার সাবস্ক্রাইবার্স ইন ইন্ডিয়া, তাদের ক্ষেত্রে কিছু স্পেশাল লজ আছে যেগুলো ডিপিডিপিতে, কারণ তাদেরকে কিছু স্পেশাল কমপ্লায়েন্স দিতে হবে। ফলে তারপরে ডেটা প্রোটেকশন বোর্ড তৈরি করা হয়েছে, মানে কনস্টিটিউট হয়নি এখনো, সেগুলো আন্ডার ল, এটা একটা প্রসেস আছে এবং সেটাকে একটা বাফার টাইম দেওয়া হয়েছে যে একটা স্পেসিফিক টাইমের পরে এটা লাগু হবে, ততদিন অবধি উই অল দি কোম্পানিজ এন্ড অল দি ইনফ্রাস্ট্রাকচার যা আমাদের ইন্ডিয়াতে রয়েছে, দ্যাট শুড বি ভেরি মাচ ডিপিডিপি রেডি। মানে এই ডিপিডিপি রেডিনেসের জন্য কিন্তু একটা বড় সময় দেওয়া হয়েছে, যে সময়টার মধ্যে কাজগুলো হবে আর কি, বা এভরিবডি শুড বি রেডি উইথ অল দ্যাট রুলস। এবং সেখানে যদি কোনো কারণে আমার ডেটা প্রোটেকশন ফেলিয়ার হয়, সো দের ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ পানিশমেন্ট দ্যাট, ওকে, মানে হিউজ অ্যামাউন্ট অফ ফিসকাল পানিশমেন্ট। ওকে। তো এইভাবে অ্যাকচুয়ালি ডেটা প্রোটেকশনটাকে আমাদের এই মুহূর্তে ডিল করা হচ্ছে। এছাড়া এর নিয়ে আরো অনেক ডিসকাশন বাকি, অনেক কিছু এভলিউশন অফ দ্য ল বাকি, কারণ সোসাইটি ইজ স্টিল ইভলভিং উইথ দ্য ইস্যু। কারণ কি, আজকে ধরুন একটা কোম্পানি বলুন বা একটা এডুকেশন ইনস্টিটিউট বলুন বা একটা হসপিটাল ইন্ডাস্ট্রি বলুন, তারা প্রত্যেকে কিন্তু সেন্সিটিভ পার্সোনাল ডেটা নিয়ে কাজ করে। তাদের সবার কাছে হিউজ অ্যামাউন্ট অফ সেন্সিটিভ পার্সোনাল ডেটার ব্যাংক রয়েছে। হাউ টু প্রোটেক্ট ইট, এবং সেখানে যে ডেটা প্রিন্সিপাল, মানে আমার যদি ডেটা হয় তাহলে আমাকে বলা হবে ডেটা প্রিন্সিপাল, যে আমার ডেটা নিচ্ছে তাকে বলা হবে ডেটা ফিডিউসিয়ারি। তাহলে ডেটা প্রিন্সিপালের কিছু রাইটস অ্যান্ড ডিউটিস আছে, ডেটা ফিডিউসিয়ারি কিছু রাইটস অ্যান্ড ডিউটিস আছে। এইসব জিনিসগুলোই গাইড করা হচ্ছে ইন দ্য ডিপিডিপি অ্যাক্ট। ওকে, ইলেকট্রনিক কন্ট্রাক্টস বলতে কি বুঝি আমরা? মানে কন্ট্রাক্ট লটা আমরা যখন দেখেছি তখন কিন্তু আমাদের এই ইলেকট্রনিক কন্ট্রাক্টের কনসেপ্টই ছিল না, বিকজ দ্যাট ওয়াজ আ ভেরি ওল্ড কাইন্ড অফ, অনেক খাতায় কলমে, যেটা ওই কেউ জমি বাড়ি কিনলো তখন একটা দলিল তৈরি হলো, এইরকম একটা কন্ট্রাকচুয়াল, বা বাড়ি ভাড়া হলো তার একটা রেন্ট এগ্রিমেন্ট হলো, কেউ কারোর থেকে পয়সা নিল তার একটা এগ্রিমেন্ট হলো, এই ধরনের এগ্রিমেন্ট আমরা দেখেছি। যখন আমরা ডিজিটাল কোনো একটা সার্ভিস নিয়ে কাজ করতে আরম্ভ করলাম, যে কোম্পানি উইচ ইজ প্রোভাইডিং এ ডিজিটাল সার্ভিস, তখন সে কি করলো, তার ইউজারদের সঙ্গে তাকে একটা বাইন্ড করার জন্য তখন সেটা এগ্রিমেন্ট ফরম্যাট তৈরি করলো, অ্যান্ড দ্যাট ফরম্যাট হ্যাজ বিকাম অ্যান ইলেকট্রনিক ফরম্যাট। এই ইলেকট্রনিক ফরম্যাটে তারপরে অনেক রকমের চেঞ্জ আছে। আমরা আগে দেখতাম কি, হয়তো একটা সফটওয়্যার কেউ পারচেস করছে, একটা বিরাট টার্মস অ্যান্ড কন্ডিশনস এর পেজ, যেটা কেউ পড়ে না, তলায় লেখা একটা ছোট্ট বাক্স যেটাতে বলা আছে তুমি যদি সব মেনে থাকো তাহলে এটা টিক দাও অ্যান্ড প্রসিড। আমরা ওটা টিক দিয়ে অ্যান্ড প্রসিড করি, উই নেভার রিড যে ওর ভেতরে কি আছে। এমনকি একটা অ্যাপও যখন ডাউনলোড করি, সেই অ্যাপটাতেও কিন্তু এই ধরনের কন্ট্রাক্টগুলো থাকে। এই কন্ট্রাক্টগুলোকে শুধুমাত্র ইলেকট্রনিক কন্ট্রাক্ট নয়, এই কন্ট্রাক্টগুলোকে বলা হয় ক্লিক র্যাপড কন্ট্রাক্ট। ওকে, মানে কন্ট্রাক্ট which is wrapped by a mouse click button. ওকে, ওই জন্য এটাকে বলা হয় ক্লিক র্যাপড কন্ট্রাক্ট। ওই ক্লিক র্যাপড কন্ট্রাক্ট গুলোকে আমরা নর্মালি ইলেকট্রনিক কন্ট্রাক্ট বলে বুঝি। এছাড়াও শ্রিঙ্ক র্যাপ বলে একটা অপশন আছে, which is bit physical in nature but which is connected with the cyber laws. ফলে সেক্ষেত্রে সেটাকেও আমরা ওই ক্লিক র্যাপ আর শ্রিঙ্ক র্যাপ এই দুটোকে নিয়েই আমরা
ইলেকট্রনিক কন্ট্রাক্টটাকে বোঝানো হয়। এরপরে আমাদের এই ডিপিডিপি যখন লাগু হয়ে যাবে তখন আমাদের এই ইলেকট্রনিক কন্ট্রাক্টের কনসেপচুয়ালিটিটা অনেক চেঞ্জ হবে। কারণ তখন আমার কাছে অপশন, মানে অ্যাজ আ ডেটা প্রিন্সিপাল আমার কাছে অপশন থাকবে যে আই ক্যান রিকোয়েস্ট দ্য ডেটা ফিডিউসিয়ারি টু ডিলিট মাই ডেটা, ওকে, টু উইথড্র মাই ডেটা। আচ্ছা, আমি সেখানে, সে হয়তো ডেটা ফিডিউসিয়ারি তো আমার ডেটাটা ইউজ করছে অন্য কোনো একটা পারপাস, আমি সেটা থেকে তাকে আটকাতে পারি। আচ্ছা, দ্যাট ইজ মাই রাইট। আনটিল আনলেস এই আটকানোটা কোনোভাবে তার সাথে আমার যে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন সেটাকে যদি এফেক্ট না করে, রাইট, বা আমি যদি বুঝি যে আমার ডেটা ভুলভাবে ব্যবহার হচ্ছে, তখন আমি সেটা তাকে বলতে পারি যে না ভাই, তুমি এটাকে ইউজ করতে পারবে না, ইউ হ্যাভ টু রেস্ট্রেন ইউর সেলফ অ্যান্ড ডিলিট মাই ডেটা। মানে আমি তার থেকে পারমিশনটা উইথড্র করতে পারি। একদম, তো এই পার্টগুলোকে সবটাই কিন্তু ইলেকট্রনিক কন্ট্রাক্টের মধ্যে এরপরে আসবে। আসবে। এবং এখন আপাতত এই ক্লিক র্যাপ কন্ট্রাক্টে আমরা রয়েছি, যেটা আমরা কেউ পড়ি না, which is very difficult right now. হ্যারাসমেন্টও বুঝি, হোয়াট ইজ হ্যারাসমেন্ট। এবার সাইবার হ্যারাসমেন্ট, সাইবার স্টকিং, এই ব্যাপারটা কি? এগুলো তো খুব শুনি আজকাল। হ্যাঁ, ওই যে প্রথমে বললাম যে তথ্য, অর্থ আর সম্মান, তাহলে আমরা তথ্য নিয়ে অলরেডি আলোচনা করলাম, অর্থ খোয়া গেলে কি করব সেটা বললাম, আর এখন আমরা হ্যারাসমেন্ট যখনই আসছি তখনই সেটা সম্মানের ক্ষেত্রে চলে আসছে। তাহলে স্পেশালি এই যে হ্যারাসমেন্টটা আমাদের হয়, যেটাকে আমরা সাইবার হ্যারাসমেন্ট বলি বা সাইবার স্টকিং বলি, বা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে অনেক সময় বুলিং একটা খুব বড় ইস্যু, একদম, সাইবার বুলিং। সাইবার বুলিং। তাহলে এই ধরনের যে ইস্যুস গুলো, এগুলো কিন্তু আমাদের আইটি অ্যাক্টের মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, এবং যদিও যদি ডিফেমেশন হয়, হুম, রাইট, কারণ সোশ্যাল মিডিয়াতে এখন ডিফেমেশন একটা খুব বড় ইস্যু। হুম, আমরা সকালবেলা উঠে কাউকে না কাউকে একজনকে গালিগালাজ করতে হবে, এটা একটা প্রজেক্ট নিয়ে নেমে পড়ি আর কি মাঠে। তো এই যে ডিফেমেটরি স্টেটমেন্টস এর আদান প্রদান বা এই যে বিষয়গুলো, সাইবার ডিফেমেশন নিয়ে কিন্তু স্পেসিফিক প্রভিশন অফ ল আইটি অ্যাক্টে নেই, হুম, যেটা আমাদের এখন প্রেজেন্টলি বিএনএস, যেটা আগে আইপিসি ছিল, হুম, সেই প্রেজেন্ট বিএনএস এ কিন্তু ডিল করা হচ্ছে ডিফেমেশন। হুম, এবং সেখানে সাইবারের বেশ কিছু ক্রিটিক্যাল সেকশনস দেওয়া হয়েছে। মানে বিএনএস ইজ বেসিক্যালি ক্রাফটেড উইথ আ সাইবার ইনফ্রাস্ট্রাকচার। রাইট, ফলে এখন আমাদের বেসিক ক্রিমিনাল ল যেটা, হুম, সেটাতেও কিন্তু একটা উই হ্যাভ গট আ হিউজ অ্যামাউন্ট অফ সাইবার টেচ, রাইট, সেটা আমরা পাচ্ছি। ফলে প্রথমত যেটা করণীয়, এখানে আমি কয়েকটি জিনিস বলবো, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার, হুম, এটা আমরা ম্যানিপুলেট করতে খুব একটা পারি না। একদম, অনেক সময় মানে এটাকে আমি বলে থাকি সাইবার এথিক্স। সাইবার এথিক্স। আমি রাত্রি 3টের সময় পাশের বাড়িতে যদি আমার বন্ধুও থাকে, ক্যান আই গো নক দ্য ডোর, এবং তাকে জিজ্ঞেস করে, ডেকে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞেস করতে পারো, ভাই তুমি কেমন আছো, আজকে তোমার দিন কেমন গেল? ক্যান উই? Not, not. কিন্তু এটা আমরা অনলাইনে করতে পারি, হ্যাঁ, করতে পারি, করতে পারি, আরামসে এবং করতে পারি, করিও। করিও। হ্যাঁ, এটা আমরা আরামসে করতে পারি। কেন করতে পারি? তার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে লোকটা আমার হাতের সামনে, হুম, তার সবুজ আলো আছে, আমার সবুজ আলো আছে, মানেই হচ্ছে আই অ্যাম অ্যালাউড টু ডু দ্যাট। yes, এই যে কনসেপ্টটা, এইটাকে আমরা বলি সাইবার এথিক্স। হুম, মানে এথিক্যাল পার্ট অফ দি সাইবার। সব রুল তো আর খাতায় বইয়ে লেখা থাকা সম্ভব, একটা সামাজিক নিয়ম বলেও তো নিয়ম থাকে। তাহলে এই সামাজিক নিয়মটা কিন্তু সাইবারের ক্ষেত্রে লাগু হয়। এইটা আমার যেটা সাজেশন, সেটা হচ্ছে দিস ইজ টু বি টট টু দ্য কিডস ফ্রম দ্য ভেরি বিগিনিং। একদম ঠিক কথা। এইটা যদি আমরা একদম শুরু থেকে বাচ্চাদেরকে শেখাতে না পারি, হুম, পরবর্তী প্রজন্ম সাইবার এথিক্যাল হবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি না। true, কারণ আমাদের প্রজন্ম সাইবার এথিক্যাল নয়।
একেবারেই নয়। আমাদের পরের প্রজন্মকে সাইবার এথিক্যাল করে তুলতে হবে, যার জন্য এখন থেকে তাদেরকে শেখানোটা খুব প্রয়োজন, which is one of the basic vision and mission of cyber guru also. কারণ আমার only for students একটা কোর্স আছে, তার মধ্যে সাইবার এথিক্স একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, মানে একটা বড় চ্যাপ্টার আছে সাইবার এথিক্স, যে তাদেরকে শেখা স্টুডেন্ট লাইফ থেকে তাদেরকে শেখানো যে ভাই সাইবার এথিক্স কি হতে পারে। ইভেন তারা তো তাদের ফেলো টিচার্স, ফেলো স্টুডেন্টস, তাদের সাথেও তো এই সমস্যা করে অনেক সময়। এটা আমরা দেখেছি, পাই এরকম যে আমি কারোর একজনের একটা ছবি পেলাম, সেটাকে এখন তো এআই হয়ে গেছে, মর্ফ টফ করে এটা ওটা সেটা করে আমি তার এগেন্সে 5টা বন্ধুকে পাঠিয়ে দিলাম, সে এখন ডিফেন্ড হচ্ছে ক্লাসে, তাকে বুলি করা হচ্ছে। ইট ইজ এ ভেরি কমন থিংস। এবং এখন তো আকচার চলছে এখনকার যা এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, তাতে সবার হাতে ডিভাইসেস কানেক্টেড উইথ ইন্টারনেট, এবং এখন নানান রকমের অ্যাপস চলে এসেছে, যে অ্যাপসগুলোতে আমার মানে অ্যানোনিমিটি ক্যান ভেরি ওয়েল বি মেনটেন, ফলে আমি অ্যানোনিমাসলি অনেক কিছু করতে পারি। এটা একটা খুব বড় সমস্যা। একদমই। আমরা তো টেরোরিজম সম্বন্ধে শুনেছি, সাইবার টেরোরিজমটা কি, মানে খুবই ইনক্লুসিভ। আমি টেরোরিজম কথাটার মানে হচ্ছে, মানে যদি আমি লিগ্যাল ডেফিনিশনে যাই, তাহলে হচ্ছে একটা ছোট কাজের মাধ্যমে যদি বড় ক্ষতি করা হয়, এবং এই বড় ক্ষতিটা হচ্ছে ইরেসপেক্টিভ অফ এনিথিং, মানে ইরেসপেক্টিভ অফ লোকেশন, কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, এভরিথিং। যে আমি এমন একটা জায়গাতে একটা ছোট বোম ফাটালাম, সেখানে 500 লোক মারা গেল। তো একটা কাজ, যে কাজটা দিয়ে আমি মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করতে পারছি, একটা টেরর ক্রিয়েট করতে পারছি, দ্যাট ইজ টেররিজম। ওয়াই সাইবার টেররিজম ইজ সো পপুলার। বা এখন টেররিস্ট আউটফিটস গুলো কেন সাইবার মাধ্যমটাকে বেছে নিচ্ছে ফর ক্রিয়েটিং অল দেয়ার রেকিস বলো, কিংবা তোমার তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলো, তাদের প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন, এসব অনেক কিছুর জন্য তারা সাইবার মাধ্যমটাকে বেছে, ইনক্লুডিং দেয়ার ইন্টার কমিউনিকেশন। তার কারণ দুটো। প্রথম কথা হচ্ছে যে আমি রিমোটলি কাজটা করতে পারছি, আমাকে স্পটে যেতে হচ্ছে, আমি রিমোটলি কাজটা করতে পারছি। আর 2 নম্বর হচ্ছে আমি অ্যানোনিমিটি মেনটেন করতে পারছি। এই দুটো হচ্ছে বেসিক কারণ ওয়াই সাইবার টেররিজম ইজ পপুলার। মানে আমি তোমাকে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল বলছি। কলকাতা শহরে মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন, জাস্ট ফর 2 মিনিটস, 2 মিনিটে লাগবে না, 1 মিনিট হলেই হবে। 1 মিনিটের জন্য সবকটা ট্রাফিক সিগন্যাল যদি গ্রিন হয়ে যায়, কি হবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন, যে আমি ওই সিস্টেমটাকে কোনোভাবে কম্প্রোমাইজ করলাম, অ্যান্ড আই হ্যাভ পুট দ্য এন্টায়ার থিং গ্রিন ফর 1 মিনিট, দিয়ে আমি লগ আউট করে বেরিয়ে চলে গেলাম। মানে যে টপসি-টার্ভিটা হবে, যে জায়গায় অ্যাক্সিডেন্ট গুলো হবে, সেখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছতে পারবে না তো, চকোব্লক। মানে ইট উইল বি আ কমপ্লিট চোক। দিস অলসো কামস উইদিন দি পার্ট অফ সাইবার টেররিজম। কোনো সময় ইলেকট্রিসিটি গ্রিডে এফেক্ট করা হলো, কোনো সময় একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপরে এফেক্ট করা হলো। দিস অল কামস উইদিন দি পার্ট অফ সাইবার টেররিজম। আচ্ছা, প্রভিশনস অফ আইটি অ্যাক্ট ইন ভার্চু অফ পানিশমেন্টসটা কি? আইটি অ্যাক্টে আমরা আইটি অ্যাক্টে বেশ কিছু পানিশমেন্টস এর কথা বলা রয়েছে। মানে তোমার যদি ধরো সেকশন 66 অনওয়ার্ডস তুমি যদি দেখো, মানে ওই সেগমেন্টে 66 ইয়েতে পানিশমেন্টের যে পেনাল্টি যে সেকশন গুলো রয়েছে, সেখানে বেশ কিছু পানিশমেন্টস এর কথা বলা রয়েছে। মানে দোজ আর ক্রিমিনাল ইন নেচার। এখানে আমি একটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে যে সিভিল কোনো একটা মানে এমন যদি হয় যে ধরা গেল যে আমি তোমার একটা খুশি হয়, তাহলে তোমার কাছে দুটো অপশন। একটা হচ্ছে তুমি বললে রাজস্বী শুড গো টু জেল, কারণ সে একটা অপরাধ করেছে,
অথবা তুমি আরেকটা জিনিস বললে যে ঠিক আছে আমাকে পরপর 2 দিন দুটো বিরিয়ানি খাইয়ে দাও, তোমার সব অপরাধ মাফ। তার মানে হচ্ছে কি এই যে দুটো অপশন তোমার রইলো, একটা হচ্ছে যে আই উইল সাফার সাম পানিশমেন্ট, তাতে তোমার কোনো লাভ নেই। আর 2 নম্বর হচ্ছে আই উইল কম্পেনসেট উইথ সামথিং। তাহলে যেটাতে আই উইল সাফার উইথ সামথিং সেইটাকে আমরা বলি ক্রিমিনাল রেমেডি, আর যেটাতে কম্পেনসেটরি ইন নেচার সেটাকে আমরা বলি সিভিল রেমেডি। তাহলে সাইবারের ক্ষেত্রে এই দুটো রেমেডি আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এবং এখন বেশ কিছু ঝঞ্ঝাট ঝামেলা চলছে আমাদের নতুন এই ডিপিডিপি অ্যাক্ট নিয়ে, তাতে আমরা সিভিল রেমেডি কতটা এরপরে পাবো জানি না, তবে ক্রিমিনাল রেমেডি ইজ দেয়ার। নর্মাল কোর্টেই ফাইল করা যায় বা নর্মাল পুলিশের কাছে গিয়ে কমপ্লেন ফাইল করা যায় যদি আমার ক্রিমিনাল রেমেডি আমি চাই। সিভিল রেমেডি যে ঠিক আছে আমি তোমার ডিভাইস কম্প্রোমাইজ করেছি, আই হ্যাভ টেকেন ডেটা ফ্রম ইউ, তুমি চাও যে আই উইল কম্পেনসেট ইট, যদি আমি কম্পেনসেট করতে চাই তাহলে ইউ হ্যাভ টু গো টু দি অ্যাডজুডিকেটিং অফিসার। সাইবার অ্যাডজুডিকেটিং অফিসারের কাছে গিয়ে কমপ্লেন করলে তার একটা পেনাল পাওয়ার আছে যে তিনি এত অ্যামাউন্ট পর্যন্ত আমাকে ফাইন ইম্পোজ করতে পারেন, মানে কম্পেনসেশন ইম্পোজ করতে পারেন, দ্যাট আই উইল পে টু ইউ। আর এখানে যদি আমার ফাইন অ্যান্ড পানিশমেন্ট হলো দ্যাট ফাইন উইল বি পে টু দি গভর্নমেন্ট, সেটাতে তোমার কোনো লাভ। কারেন্ট যে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে তার লিমিটেশনস কি কি আছে? কোটি কোটি লিমিটেশন, মানে কিছু এন্ডলেস। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম লিমিটেশন যেটা আমার এই মুহূর্তে মনে হয় সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফ্রড হ্যান্ডলিং, এইটাকে ডিফাইন করা বা তার একটা এমন পদ্ধতি বার করা যে পদ্ধতিটা কোনোভাবেই সাধারণ মানুষকে এফেক্ট করবে না বা সাধারণ মানুষকে হ্যারাস করবে না, সেরকম একটা পদ্ধতি বার করা। লিগালের থেকেও আর একটা খুব বড় প্রবলেম যেটা আমাদের এই মুহূর্তে ব্যবহারিক প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে উইথ দি সাইবার পুলিশ। মানে অনেক স্টেটস আছে বা আমরা অনেক জায়গাতেই দেখতে পাই একটা সাধারণ মানুষ অ্যাকাউন্ট খুলতে গেলে, মানে এই যে অ্যাকাউন্টটা ব্লক হলো ফর নো রিজন, মানে তার কোনো দোষ নেই, কেউ একটা অনলাইন পেমেন্ট করেছে তার অ্যাকাউন্ট ব্লক হয়েছে, এই অ্যাকাউন্টটা খুলতে গেলে দ্যাট মাচ অফ ব্রাইব ইজ আস্কড, যে এটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল প্রবলেম এবং একটা ভয়াবহ সিচুয়েশনে গিয়ে সেটা দাঁড়াচ্ছে, যেটাকে হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট শুড সিরিয়াসলি লুক ইনটু ইট। মানে আমরা রেগুলার এটা ফেস করছি, গভর্নমেন্ট শুড সিরিয়াসলি লুক ইনটু ইট। তো এইটা কিন্তু একটা খুব বড় প্রবলেম, মানে সাইবার ক্রিমিনালদের মতোই কিন্তু ইট ইজ গেটিং আ প্যারালাল ইকোনমি। ফলে এটাকে কার্ভ ডাউন করাটা কিন্তু খুব দরকার। মানে এটা নিয়ে কেউ কিছু বলে না, কিন্তু দিস আর ভেরি ভেরি, এটা সবাই জানে কিন্তু কেউ কিছু বলে, কিন্তু এটা হওয়া উচিত নয় এবং থিংস শুড বি ভেরি মাচ ট্রান্সপারেন্ট, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এটা হওয়া উচিত। ডিজিটাল এভিডেন্স বলতে কি বুঝি আমরা? এনিথিং উইচ ইজ সফট ইন নেচার। সফট ইন নেচার, সফট ইন নেচার কথাটার মানে হচ্ছে যে আমার মানে ডিজিটাল এভিডেন্সের এখন এরিনাটা খুব বড় হয়ে গেছে, যে এনিথিং উইচ ইজ আ ডিজিটালি জেনারেটেড ডকুমেন্ট। মানে আমার যদি একটা ডিজিটালি জেনারেটেড কিছু ডকুমেন্ট, যেরকম ডিজিটাল সিগনেচার তো রয়েছে, মানে এনিথিং ডিজিটাল দ্যাট ইজ আ ডিজিটাল এভিডেন্স। সেটাও যেমন সেরকম কোনো একটা ডেটা যেটা ডিজিটালি জেনারেটেড তার প্রিন্ট আউটটাও কিন্তু ডিজিটাল এভিডেন্স, সেটাও কিন্তু ডিজিটাল এভিডেন্স। মানে আমি একটা সফটওয়্যার থেকে একটা কিছু জেনারেট করলাম, দিয়ে সেটার প্রিন্ট আউট নিলাম, সো দ্যাট প্রিন্টার বিকামস হার্ড কপি, কিন্তু সেটাও নয়, দ্যাটস আ ডিজিটাল এভিডেন্স।
ফলে এনি ডেটা উইচ ইজ জেনারেটেড অনলাইন বা কোনো একটা সিস্টেমকে দিয়ে জেনারেট করা হচ্ছে, তার প্রিন্টেড মানে তার হার্ড কপিটাও কিন্তু ডিজিটাল এভিডেন্স হিসেবে গেল। Okay. আচ্ছা, আমাকে বলো যে এই যে ফ্রিডম অফ স্পিচ আমরা বলি, এটা কতটা লাগু হয় when it comes to cyber law? দ্যাট কামস উইথ ফান্ডামেন্টাল ডিউটিস। মানে শুধু ফান্ডামেন্টাল রাইট আলাদা করে কিছু হয় না, তার একটা মানে বেসিক তার দায়িত্বও রয়েছে। তাহলে ফ্রিডম অফ স্পিচও যেমন ইম্পর্টেন্ট, কিন্তু এটাও ঠিক যে আমি ফ্রিডম অফ স্পিচটাকে ইম্পোজ করতে গিয়ে অন্য আরেকজনের অসম্মান করতে পারি না, অন্য আরেকটা জিনিসকে সেটাকে আমি ডিমিন করতে পারি না। আমার ফ্রিডম অফ স্পিচ আছে বলেই আমি সেখানে ফেক নিউজ ছড়াতে পারি না বা মিস ইনফরমেশন দিতে পারি না। তাহলে ইট কামস উইথ আ রেস্ট্রিকশন। ফলে আমাদের কিন্তু যেরকম ইম্পর্টেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসকে জানা, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিসটাকে জেনে নেওয়া। মানে ফান্ডামেন্টাল ডিউটিসটা জেনে যদি আমরা ফান্ডামেন্টাল রাইটে ঢুকি, দেন ইট উইল বি আ বেটার রাইট। এক্স্যাক্টলি। এটাই হচ্ছে ব্যাপার। খুব ভালো তুমি এক্সপ্লেন করলে রাজশ্রী। আমার মনে হয় আমার ভিউয়ার্সরা এবং আমাদের ভিউয়ার্সরা অনেক কিছু শিখলো, আমি নিজে পার্সোনালি অনেক কিছু শিখলাম। লাস্ট কোয়েশ্চেন যেটা আমি তোমায় জিজ্ঞেস করবো, এনি টিপস টু দ্য ইয়াংস্টার্স তুমি যদি দিতে চাও তোমার কাছ থেকে? মোবাইলটা কম ব্যবহার করলেই ভালো। হ্যাঁ, ডিজিটাল দুনিয়ায় এত থাকার কোনো দরকার নেই। আচ্ছা। মানে যতটুকু প্রয়োজন ততটুকুই ঠিক আছে। আর ইয়াংস্টার্সদের জন্য আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল দুনিয়াটা অ্যাকচুয়াল দুনিয়া নয়। রাইট। আমাদের আশপাশে যারা রয়েছে, যাদের সঙ্গে আমরা গল্প আড্ডা করতে পারি, আমাদের বাড়ির লোক, বন্ধু বান্ধব, তাদের সাথে ফিজিক্যালি গল্প করাটা বেশি জরুরি। কারণ আমরা যখনই ডিজিটাল দুনিয়ায় থাকছি, ওই সাইডে আমি যাকে দেখতে পাচ্ছি, আমরা ততটাই দেখতে পাচ্ছি যতটা আমাকে দেখানো হচ্ছে। একদম ঠিক। ফলে এটা নয় যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা 100% ট্রু অফ দ্য স্টোরি, তা কিন্তু নয়, এবং সেটা হয়ই না। ফলে এক্ষেত্রে কি হচ্ছে যে আমরা ভয়ঙ্করভাবে বাজেভাবে এফেক্টেড হচ্ছি, তারপরে ডিপ্রেসড হচ্ছি। আর ডিপ্রেশন তো এখন একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতো হয়ে গেছে। ডিপ্রেশনে চলে গেলাম, সে বিকামস এ ট্যুরিস্ট ডেস্টিনেশন, যে টিকিট কেটে চলে যাওয়ার মতো। তো সেরকম একটা ব্যাপার। ফলে এই কিছু নতুন টার্মিনোলজি আসছে, মানে আমাদের সময় এরকম ছিল না। যে যখন আমরা বন্ধুদের সাথে ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, মাঠে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছি, বাট উই লাভ দ্যাট লাইফ। কিন্তু এখন যেটা একদম কনফাইন্ড লাইফ উইদিন দ্যাট স্ক্রিন, প্রথম কথা স্ক্রিন টাইম ইজ ভেরি ভেরি ব্যাড ফর আওয়ার হেলথ। এটা হচ্ছে সবচেয়ে বাজে, প্রচন্ড বাজে একটা এফেক্ট হয়। মানে এমন বাচ্চাদের আমি দেখেছি যাদের, এবং কোনো বাচ্চাকে আমি দোষ দিই না, তার কারণ বাবা মারাই তাদেরকে ওই অ্যাডিকশনটা ধরায়। কেন? তার কারণ হচ্ছে তারা যাতে ওই স্ক্রিন টাইমটা বেশি পায় সেটা। এখানে আমি একটা বাচ্চাকে আমি দোষ দিই না। মানে কেউ এসে ডাক্তারের কাছে বা কাউন্সিলরদের কাছে আমাদের কাছে এসে বলে আমার বাচ্চাটা না বড্ড মোবাইল দেখে, আমি না, এটা ভুল কথা। আপনারা বেশি মোবাইল দেখবেন বলে আপনাদের বাচ্চাকে মোবাইল দেখাটা শিখিয়েছে, এখন তারা দেখছে, তাদের দোষটা কোথায়? ফলে এখানে বাবা মায়েদের দোষ হচ্ছে 100%, বাচ্চাদের কোনো দোষ নেই। বাবা মারা চাইলে এটাকে হ্যান্ডেল করতে পারতেন, আমাদের বাবা মারা মোবাইল ছাড়াই হ্যান্ডেল করেছেন, ফলে দ্যাট ইজ পসিবল। আর দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, স্ক্রিন টাইম এখন ইম্পর্টেন্ট। কেন? কারণ এখন অনেক পড়াশুনোর শিক্ষা সেগুলো স্ক্রিনে হবে, তার জন্য স্পেসিফিক টাইম থাকবে। তাছাড়া তাকে নানান রকমের দায়িত্ব দেওয়া, গাছগুলো দেখভাল করার দায়িত্ব তাকে দিতে হবে, তাকে কিছু হাউস হোল্ড কাজ দিতে হবে, যেগুলোতে তার অফ স্ক্রিন টাইমিং থাকবে এবং তার সঙ্গে তার ইনভলভমেন্ট টুয়ার্ডস দ্য ফ্যামিলি সেটা একটা থাকবে। তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেগুলো ইম্পর্টেন্ট। এখন তো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, জিরো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সারাক্ষণ মানে
খাচ্ছে ঘুমোচ্ছে মোবাইল, খাচ্ছে ঘুমোচ্ছে মোবাইল, এইটা হচ্ছে একটা লাইফ সাইকেল হয়ে গেছে। একদম আর তার থেকে বড় কথা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক হ্যাজ চেঞ্জ ফর দি ইয়াংস্টার্স। মানে আমার অনেক জুনিয়র আমাকে বলে, স্যার আমার না সারাদিন ঘুম পায় আর সারা রাত আমি ড্যাব ড্যাব করে জেগে থাকি। হ্যাঁ মোবাইল অনলি ফর দি মোবাইল। শোয়ার ঘন্টা দুয়েক আগে মোবাইল হাওয়া সামনে দেবে, এটা যতদিন না করতে পারে ততদিন অব্দি এই লাইফস্টাইল চেঞ্জ করা যাবে। একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ রাজশ্রী আমাদের এই চ্যানেলে আসার জন্য। কোনো কোয়েশ্চেন যদি আমাদের ভিউয়ার্সের থাকে রাজশ্রীর জন্য, আমাদের সাইবার গুরুর জন্য, প্লিজ আমাদেরকে মেসেজ করুন। উই উইল আনসার ইয়োর কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।